নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি যে অমিত শাহ খুব ক্রুদ্ধ আমাদের বঙ্গ বিজেপির নেতাদের উপরে, কারণ এই বিধানসভা প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পরে এখন প্রায় প্রতিদিনই অমিত শাহ আমাদের বঙ্গ বিজেপির নেতাদের ডাকছেন, তাদেরকে নিয়ে বৈঠক করছেন। দ্বিতীয় দফার ভোটের সমস্ত কৌশল টৌশল ঠিক হচ্ছে। তো সেখানে ক্রুদ্ধ সেই বিষয়ে আপনাদের আলোকপাত করব। এবং বঙ্গ বিজেপি এখন মরার গায়ে যে চন্দন লাগাচ্ছে সেটা কেন, সেটাও আপনাদের কাছে বিস্তারিত বলবো। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি একটু ভালো ভিডিও বানাতে উৎসাহিত হই। আর দর্শক বন্ধুদের কাছে জানাচ্ছি যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি আজকে যে ঝান্ডাটাও আমি কি লাগাবো, অমিত শাহ ক্রুদ্ধ হয়ে কেন বলেছেন আপনাদের আমি একটু বলে দিই। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে নরেন্দ্র মোদী 5 দিন বাংলাতে রয়ে গেছেন, রাজভবনে থাকছেন। পরের দিন 2-3টে করে মিটিং, রোড শো এসব করছেন। রবিবার দিনও করেছেন, উত্তর কলকাতায় রোড শো করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব আক্রমণাত্মক মেজাজে তিনি বক্তৃতাতে কথাবার্তা বলছেন, নানান ধরনের সমস্ত বলছেন। এবং পাশাপাশি অমিত শাহ, তিনি প্রায় 13 দিন হয়ে গেল, তিনিও রোজ 2-3টে করে 4টে করে রোড শো, মিটিং এসব করছেন দিনের বেলা। তারপর সন্ধ্যে বেলার পরে এসে তিনি এক একদিন কোনোদিন শ্রমিক ভট্টাচার্যকে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী অ্যাভেলেবেল থাকলে, কারণ শুভেন্দু ভোট লড়ছেন, তিনি সবসময় অ্যাভেলেবেল থাকছেন না, অমিতাভ চক্রবর্তী, যাতে যাতে তিনি পাচ্ছেন, দিলীপ ঘোষ, তাদেরকে নিয়ে বৈঠক করছেন। এবং পরবর্তীকালে কি করা যায়, সেকেন্ড দফায় কি করা যায়, সব কৌশল টৌশল হচ্ছে। তো যেটা হলো যে এর মধ্যে আপনারা জানেন যে আমি একটা ভিডিও করেছিলাম যে বিজেপি, বঙ্গ বিজেপির সঙ্গে আসন সংখ্যা নিয়ে অমিত শাহ তার মত ডিফার করেছে এবং তিনি প্রচন্ড রেগে গিয়েছিলেন। কারণ প্রথম দফায় যে আশা করেছেন, যদিও অমিত শাহ 110 আসন পাবো বলেছেন, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে সেই মিটিংটা, বৈঠকটা বৃহস্পতিবার থেকে টানা বৈঠক চলছে, রোজই কাউকে না কাউকে তিনি ডেকে নিচ্ছেন, ডেকে নিয়ে বৈঠক করছে। তো এর মধ্যে একদিন দুদিন তিনি প্রধানমন্ত্রীকেও রেখেছিলেন ভিডিও কনফারেন্সিং এ, এবং নবীন নীতিন তাকেও রেখেছিলেন ভিডিও কনফারেন্সিং এ, এবং রাজ্যের মাথারা যারা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা, অমিতাভ চক্রবর্তী, তাদের সঙ্গে অমিত শাহ মূলত বৈঠক করেছেন। কারণ আপনারা জানেন যে অমিত শাহ গত 1.5-2 বছর ধরে পশ্চিমবাংলা লোকসভা ভোটের পর থেকে পশ্চিমবঙ্গ সংগঠনটা দেখভাল করেন বিজেপির, এবং তারই খুব ঘনিষ্ঠ একজন সুনীল বানসাল উত্তরপ্রদেশে, তিনি পশ্চিমবাংলার পর্যবেক্ষক। তো এবারে ভোটের মূল কারিগর অমিত শাহ, বাংলাটাকে দখল নেওয়ার জন্য বা বাংলার সরকারে ক্ষমতায় আসার জন্য। তিনি প্রথম দফার ভোটের পরে বাংলার নেতাদের, আমি জানি আপনাদের বলেছিলাম যে তিনি জিজ্ঞেস করেছিলেন কত আসন পেতে পারে, তা অনেক কি বলে কাটা ছেঁড়া পোস্টমর্টেম করিডোরে ফাইনালি সেটা 66টা। এবং অমিত শাহর কাছে যেটা খবর, যে আলটিমেটলি ওনার যে এজেন্সি যে খবর দিচ্ছে, সেটা 52টা আসন নিশ্চিতভাবে পেতে পারে। আর কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই আছে, সেটা কতটা বাড়বে না বাড়বে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তো সেই থেকে অমিত শাহর মেজাজটা খারাপ। এবং যেটা শোনা গেছিল যে বৈঠকে অমিত শাহ রাজ্য নেতাদের এটাও বলেছিলেন যে আপনাদের তো কোনো রকম টাকা পয়সার ভোটের খরচের ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করিনি, যত রকম ভাবে খরচ করা যায় প্রতিটা কেন্দ্র ধরে, এবং প্রার্থীদের যে সমস্ত খরচ খরচা, যাবতীয় মিটিং মিছিল জমায়েতের জন্য যেসব খরচ, তা সেগুলো সবই দেওয়া হয়েছে। তাতে উনি এটুকু বোঝাতে চেয়েছেন যে আপনারা এতদিন কি সংগঠনটা করেছেন বা কি করেছেন আমি বুঝতে পারছি না। কারণ 40 কোটি টাকা উনি নাকি বলেছেন যে মিটিংয়ে, যে 40 কোটি টাকা ঝান্ডা কিনে সেই ঝান্ডা এখনো পার্টি অফিসে পড়ে আছে, তো সেই ঝান্ডাও কি আমাকে লাগাতে হবে, নাকি কর্মী নেই, নাকি আবার তার জন্য লোক ভাড়া করতে হবে, টাকা পয়সা খরচা করতে হবে। মানে রেগে গিয়ে তিনি এই ধরনের কথাবার্তাও বলেছেন বলে শোনা গিয়েছে। তো শ্রমিক ভট্টাচার্যকে শনিবার দিন একজন রিপোর্টার ফোন করেছিলেন যে প্রথম দফার আসন সংখ্যা কত পেতে চলেছেন দাদা। তা যেটুকু আমি জানতে পেরেছি যে সেই সাংবাদিককে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে সব আসন সংখ্যা সব বলবেন না, প্রচন্ড গালাগাল খেতে হচ্ছে, আমি আর এত গালাগাল সহ্য করতে হচ্ছে, আমি আর পারছি না। আসল বিষয়টা হলো যে অমিত শাহ বুঝতে পেরেছেন যে অবস্থা ভালো না, কি বলে প্রথম দফায় ম্যাচ হাতছাড়া হয়ে গেছে, আর দ্বিতীয় দফাতে 142-এর মধ্যে গতবার 18টা আসন পেয়েছে, এবার সেই 18টা আদৌ থাকবে কিনা সেই নিয়ে ডাউট আছে।
তো এখন যেটা এখন বিষয়টা বিজেপির এখন মরার যে গায়ে চন্দন মাখানোর মতো ব্যবস্থা হয়েছে। শেষ দফা অমিত শাহ মোদীজি খুব অ্যাগ্রেসিভ হয়েছে, সবকিছু হচ্ছে, মিঠুন চক্রবর্তী মিটিং করছেন, নেতারা সব ছড়িয়ে পড়েছে, মিটিং করছে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র ভবানীপুরটাকে কনসেন্ট্রেট করে আছেন। তো যাই হোক, এখন কিছু করার নেই, বুঝতে পারছেন যে খেলা আমরা যেমনি করি না, মৃতদেহ একটা যে লোক মারা গেছে, মারা যাওয়ার পর আমরা তাকে হচ্ছে দেখবেন সাজিয়ে গুছিয়ে দিই আমরা, যে তিনি তার ফিরে আসবেন না, তবে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, বা তিনি যখন কি বলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে শেষ যাত্রায়, দেখবেন চন্দন টন্দন যে লেপে মানে চন্দন দিয়ে তাকে সাজিয়ে দেওয়া হয়, চোখে তুলসী পাতা, সমস্ত কিছু ফুল মালা তো থাকেই। তো সেই মরার গায়ে আর কি চন্দন মাখানোর মতো এখন বঙ্গ বিজেপির অবস্থা হয়েছে, যে জেতার সম্ভাবনা নেই। গতবার আসনে ধরে রাখতে পারবে কিনা যত ডাউট আছে, কারণ যেসব বিজেপি সমস্ত ইন্টারনাল রিপোর্ট আসছে। তো এখন নেতারা কিছু করতে পারছেন না। এখন যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে অনেক নেতাই যারা গিয়ে রোজ ঝাট্টার খাচ্ছেন অমিত শাহের কাছে, প্রতিদিন তিনি ডাকছেন, যখনই দরকার পড়ছে ডাকছেন, তো তাদের কেউ কেউ হচ্ছে ঘনিষ্ঠ বৃত্তে আলোচনা করছে যে আসল কথাটা তো দিল্লির নেতাদের বলা যাচ্ছে না, যে এসআইআরটা আমাদের সর্বনাশ করেছে, যে এসআইআরটা হয়েছে। কারণ বিজেপির নেতারা, বাংলার নেতারা এটা নিজেদের বৃত্তে আলোচনা এটা করেছেন যে এসআইআর পর্যন্ত ঠিক ছিল, এসআইআর এ প্রথম দফা যেটা হয়েছে সেটা ঠিক ছিল, যে অ্যাবসেন্ট ডেড, অ্যাবসেন্ট শিফটিং ডেড, ডুপ্লিকেট, এই ভোটার 58 লাখ বাদ গেছে, এটা পর্যন্ত কোনো অসুবিধা ছিল না। কিন্তু তারপরে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা করা হয়েছে, যেটা ড্রাফট লিস্ট বেরোনোর পরে দেখা গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং কারণ ড্রাফট লিস্টে 58 লাখ বাদ গেছে, তাতে হয়তো শুভেন্দু অধিকারীদের মতো নেতারা যারা চেয়েছিলেন 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, তো সেইটা নিশ্চিতভাবেই হচ্ছে অমিত শাহর মাথায় ঢুকেছিল, এবং সেটা জ্ঞানেশ কুমারের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল, 1,25,00,000 কাটতে হবে। সেই জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিটা করা, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিটা করতে গিয়ে 1,23,00,000 লোককে হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। লোক প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন, জেনুইন ভোটার, তাকে গিয়ে বারে বারে হিয়ারিং এ যেতে হচ্ছে, গিয়ে কাগজ দেখাতে হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে না, বিএলও বলছে আবার আপনি আসুন, আবার ডাকুন, এই আর ওদের কাছে গিয়ে তারা দিচ্ছেন, নাম উঠছে না, একটা চিন্তা আতঙ্ক। তো এটার মধ্যে গিয়ে ফাইনালি দেখা গেল যে 60 লাখ আটকে গেল অ্যাডজুডিকেশনে, এবং হচ্ছে 60 লাখের পরে তারা অনিশ্চয়তার মধ্যে কাটছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মামলা করেছে বলে তার মধ্যে 33 লাখ পাস হয়েছে, 27 লাখ তারা হচ্ছে বাদ পড়ে গেছে। তো বিজেপির বঙ্গ নেতারা যেটা বক্তব্য, যে কেন্দ্রীয় নেতাদের কাছে তো এটা বলা যাচ্ছে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের সর্বনাশ করেছে, সেখানে হিন্দু ভোটারের প্রচুর নাম কাটা গেছে, হচ্ছে হিন্দু ভোটাররা হ্যারাস্ট হয়েছে, মুসলিমরা তো হয়েছে, এই মুসলিমদের কাটতে গিয়ে আমাদের হিন্দু ভোটাররা হয়েছে। তো এইটা হচ্ছে একটা মূল কারণ হয়ে গেছে এবারের ভোটে, এবং এই হাই পার্সেন্টেজ ভোট পড়া, সেই ভোটটা হচ্ছে আসলে লোকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, ভোটাধিকার রাখার জন্য, নাগরিক কেনা সেটা প্রমাণ করার জন্য খেয়ে পড়িমড়ি করে, খেয়ে না খেয়ে হচ্ছে তারা ছুটেছে। পরিযায়ী শ্রমিকরা হাজার হাজার টাকা খরচা করে, গাড়ি ভাড়া করে, এইসব করে হচ্ছে তারা ফিরেছে ভোটটা দেবে বলে, যে এইটা করার কোনো দরকার ছিল না, লজিক্যাল ডিসক্রিপেন্সির দরকার ছিল না। এসআইআর হয়েছে, 58 লাখ কেটে বাদ গেছে, যা নিষ্ক্রিয় ভোটার যারা পাটে সেগুলো বাদ গেছে, তৃণমূল আর এগুলো থেকে ছাপ্পা টাপ্পা দিতে পারবে না। সুতরাং যা ভোটার আছে, ফ্রেশ ভোটার আছে, আমরা এটা হলে ভালো হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। কিন্তু এই বাকি এই আরো 60 লাখ 65 লাখ নাম কাটতে গিয়ে এই দশা হয়েছে। তো এটাই আমাদের সর্বনাশ, এটা বলা যাবে না, কারণ বলতে গেলে চেয়ার টেয়ার চলে যেতে পারে। তো এরপরে যেটা হয়েছে, বিজেপি নেতারা ভাবছেন যে মানুষকে ভরসা দেওয়ার কথা বলছে বিজেপি, কি বলে ভয় আউট, ভরসা ইন, প্রচুর হোর্ডিং ফোর্ডিং হয়েছে, প্রচুর বিজ্ঞাপন হচ্ছে, এর মধ্যে হচ্ছে 2.5 লাখ হচ্ছে সাজোয়া বলে বাহিনী চলে আসলো, কেন্দ্রীয় বাহিনী, সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ির চেহারা টেহারা দেখে লোকজন আরো ভীত হয়ে পড়ছে, ভাবছে যে কি আবার কি যুদ্ধ ফুদ্ধ হবে নাকি। এই নিয়ে তৃণমূলও পাল্টা কটাক্ষ করছে, যেটা বাংলার মানুষের সঙ্গে বিজেপি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে কমিশনকে ঢাল হিসাবে ব্যবহার করে। এটাও হচ্ছে বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না, যে আমরা কি টেরোরিস্ট নাকি, যে কাশ্মীর থেকে টেরোরিস্ট দমন করার জন্য বা সন্ত্রাসবাদীদের দমন করার জন্য সিআরপিএফ যেসব ভ্যান নিয়ে ব্যবহার করে, সেই সব ভ্যান হচ্ছে এখানে নিয়ে এসছে, সেগুলোকে আবার ডিসপ্লে করা হচ্ছে, বিভিন্নভাবে ছবি দেওয়া হচ্ছে বাজারে। তো এইগুলো কাদের জন্য হচ্ছে, কেন হচ্ছে, আমরা কি সত্যি সত্যি সন্ত্রাসবাদী নাকি পশ্চিমবাংলার ভোটাররা, এগুলো বিজেপি বিরুদ্ধে যাচ্ছে। এই কথাগুলো অমিত শাহ মোদীজিকে বলা যাচ্ছে না, বললে চেয়ার টেয়ার চলে যেতে পারে। তো এই সবগুলো এখন হজম করতে হচ্ছে। এখন কি করা যাবে মানে আমি বুঝতে পারছি না, কারণ বিজেপি নেতারা এমনি হচ্ছে একটু প্রথম দফা ভোটের পরে নিজেরাই একটু বুঝতে পেরেছেন যে খেলা কোথায় শেষ হয়েছে।
কারণ তৃণমূল বারবার বলছিল, আর তৃণমূল এই জায়গাটাতে যে বিজেপিকে অ্যাটাক করবে স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করছেন এখনো, হচ্ছে যে এই সব করে হচ্ছে নাম কেটে বিজেপি এগুলো করার চেষ্টা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হচ্ছে আক্রমণ করেছে বিজেপিকে এইসব লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে, এইসব ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার মানুষের উপর হচ্ছে এইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে বারবার লাইনে দাঁড় করানো হয়েছে, এইভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। বিজেপি নেতারা, যে বঙ্গ বিজেপির মাথারা, তারা মোদিজি অমিত শাহকে বোঝাতে পারছে না যে আপনারা এগুলো ঠিক করেননি, ঠিক করলে চেয়ার চলে যেতে পারে। এই সব নিয়ে এখন সত্যি কথা বঙ্গ বিজেপি, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের হাল আমি নিজেই ফিল করতে পারছি যে তারা কি অবস্থায়। যদিও বঙ্গ বিজেপির কোনো কোনো নেতা এটা মনে করতেন যে এসআইআর এসবে চক্করে না গিয়ে যদি এমনি ভোট হতো, বিজেপির অবস্থান খুব একটা খারাপ ছিল না, বিজেপি ভালো লড়াই দিত। কিন্তু এই সব যে মেকানিজম করতে গিয়ে, এই নাম কাটার মেকানিজম, মানে 1,25,00,000 মুসলিম ভোটার কেটে দেবো, 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, যেটা একদম ফালতু বাকওয়াস, আজ পর্যন্ত দেখাতে পারেনি কমিশন হোম ডিপার্টমেন্টের দিকে ফেলছে, হোম ডিপার্টমেন্ট কমিশনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, যে হোম বলছে কমিশন বলতে পারবে, কমিশন বলছে হোম ডিপার্টমেন্ট বলতে পারবে। তো এইসব করছে, লোকও বুঝতে পেরেছে সব ফালতু হচ্ছে যে বকবকানি শুভেন্দু অধিকারীরা করেছে, আদৌ কিছু না, এগুলো হচ্ছে মানুষের মধ্যে এইসব ধারণা তৈরি করার চেষ্টা করেছে, মুসলিম বিরোধী একটা মনোভাব তৈরি করার চেষ্টা হয়েছে হিন্দুদের মধ্যে। এগুলো এখন দিনের আলোর মতো পরিষ্কার। এসবের কারণে যে মানুষ খেপে গেছে, এবার লাইনে দাঁড় করানো হয়েছে, তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে, এই যে লাখ লাখ ভোটারকে, এইগুলো এখন যে বিস্ফোরার মতো বেরোচ্ছে, ভোট বাক্সে গিয়ে যে তার প্রতিফলন হচ্ছে, এটা এখন গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে, যারা ভোট করছে, তারা বুঝতে পারছে। বোঝার পরে এখন খবরগুলো, খারাপ খবর আসছে, অমিত শাহর মাথা খারাপ, মাথায় হাত পড়ে গেছে। এখন তিনি সেগুলোকে কি করবেন, সেগুলোকে ঝাড়ার জন্য এখন কি বলে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের হচ্ছে ঝাড় দিচ্ছেন। ঝাড় দিয়ে তো কোনো লাভ নেই, তারা বুঝে গেছেন যে রোগী বাঁচবে না, সুতরাং এখন মরার গায়ে চন্দন লেপে নামে নামে হচ্ছে ভোটটাকে শেষ করে আবার পরবর্তীকালে দেখা যাবে যে আবার 31 সালে আমরা বুঝে নেবো বা 29 সালে বুঝে নেবো। এছাড়া আর বঙ্গ বিজেপির নেতাদের কোনো রাস্তা নেই। যাক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।